আজকে আমরা দিস, দ্যাট, দিস এবং দোজ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে দিস মানে হলো এই, দ্যাট মানে হলো ওই, দিস মানে হলো এইগুলি এবং দোজ মানে হলো ওইগুলি। আমরা নিকটবর্তী একটি মাত্র জিনিসকে বোঝানোর জন্য দিস ব্যবহার করে থাকি। দূরবর্তী একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য দ্যাট ব্যবহার করে থাকি। নিকটবর্তী অনেকগুলি জিনিস বোঝানোর জন্য আমরা দিস ব্যবহার করে থাকি এবং দূরবর্তী অনেকগুলি জিনিসকে বোঝানোর জন্য আমরা দোজ ব্যবহার করে থাকি। যদি উদাহরণ দিয়ে বিষয়টি একটু বোঝা যায়, যদি বলা হয় এই হয় একটি কলম, এই হয় একটি কলম, নিকটবর্তী একটি মাত্র জিনিসকে বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে দিস ব্যবহার করব। আমরা এখানে ইংরেজিতে কি লিখব? দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। ঠিক এমনভাবেই দূরবর্তী একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করে থাকি। যদি বলা হয় ওই হয় একটি বই, তাহলে আমাদের ইংরেজিতে কিভাবে এটি ট্রান্সলেশন করতে হয়? আমাদের দ্যাট দিয়ে বাক্যটিকে বানাতে হয়। তখন আমাদের বলতে হয় দ্যাট ইজ এ বুক, ওই হয় একটি বই। দূরবর্তী একটি মাত্র জিনিসকে বোঝানোর জন্য আমরা এখানে দ্যাট ব্যবহার করেছি। ঠিক এমনভাবেই নিকটবর্তী অনেকগুলি জিনিসকে বোঝানোর জন্য আমরা দিস ব্যবহার করে থাকি। আমরা যদি একটি উদাহরণের সাহায্যে দেখি, যদি বলা হয় এইগুলি হয় আম, এইগুলি হয় আম, যেহেতু নিকটবর্তী অনেকগুলি জিনিসকে বোঝানো হচ্ছে, তাই আমরা দিস ব্যবহার করব। অতএব আমাদের লিখতে হবে দিস আর ম্যাঙ্গোস, এইগুলি হয় আম। যেহেতু নিকটবর্তী এবং অনেকগুলি জিনিসকে বোঝানো হয়েছে, তাই আমরা এখানে দিস ব্যবহার করেছি। ঠিক এমনভাবেই দূরবর্তী অনেকগুলো জিনিসকে বোঝানোর জন্য আমরা দোজ ব্যবহার করে থাকি। উদাহরণের সাহায্যে একটু বুঝে নেওয়া যাক। যদি বলা হয় ওইগুলি হয় কুকুর, তাহলে আমাদের কি বলতে হবে? যেহেতু ওইগুলি দূরবর্তী অনেকগুলি জিনিসকে বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে দোজ ব্যবহার করব। আমরা লিখব যে দোজ আর ডগস। তাহলে একটু ভালো করে বিষয়টা বুঝে নেওয়া যাক। দিস মানে হলো এই, নিকটবর্তী একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য আমরা দিস ব্যবহার করে থাকি। দূরবর্তী একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করে থাকি। নিকটবর্তী অনেকগুলি ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য আমরা দিস ব্যবহার করে থাকি এবং দূরবর্তী অনেকগুলি জিনিসকে বোঝানোর জন্য আমরা দোজ ব্যবহার করে থাকি। ঠিক উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি যে দিস মানে এই, যদি আমাদের বলা হয় এই হয় একটি কলম, তখন আমাদের বলতে হয় দিস ইজ এ পেন। যদি এই জায়গাটায় কোনো ভাওয়েল যুক্ত শব্দ আসে, তখন আমাদের এই আর্টিকেলটা এর জায়গায় অ্যান বসিয়ে দিতে হয়। যেহেতু পি এখানে কনসোন্যান্ট, তাই আমরা এখানে এ বসিয়েছি। ঠিক এমনভাবেই যদি ওই হয় একটি বলা হয়, ওই হয় একটি বোঝানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করে থাকি।
ঠিক এই জায়গাটায় বি শব্দটি কনসোনেন্ট হওয়ার জন্য আমাদের এখানে আর্টিকেল হিসাবে আমরা এ বসিয়েছি। পরেরটা দিস মানে এইগুলি, যদি বলা হয় এইগুলি হয় আম, তাহলে আমাদের বলতে হবে দিস আর ম্যাঙ্গোজ। যেহেতু এগুলি সব একটি মাত্র আসছিল তাই আমরা এখানে ইজ ব্যবহার করছিলাম, আর যেখানে এখানে একের অধিক হওয়ার জন্য আমরা আর ব্যবহার করব এবং শব্দটির বহুবচন ফর্ম আমরা লাগিয়ে দেব। তারপর আমরা দেখি ওইগুলি হয়। ওইগুলি হয় আমরা দেখছি ওইগুলি ইংরেজি হলো দোজ, তাই ওইগুলি হয় কুকুর যখন আমরা লিখব তখন আমরা প্রথমে দোজ ব্যবহার করব। দোজ যেহেতু অনেকগুলি বলছি আমরা, তাই ইজ না হয়ে এখানে আর বসাতে হবে এবং অবশ্যই নাউন ফর্মের সঙ্গে এস বা ইএস বা আইএস যোগ করে এটি প্লুরাল ফর্ম করে দিতে হবে। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। যদি আমাদের এই শেষের শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে এন বসাতে হবে, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসাতে হবে। উদাহরণ হিসাবে যদি এখানটাতে থাকতো আমব্রেলা, তাহলে আমাদের এখানে কি হতো? তাহলে আমাদের অবশ্যই এখানে অ্যান হতো, কারণ এই আমব্রেলা শব্দটি ইউ দিয়ে শুরু হয়েছে। ইউ হলো এখানে ভাওয়েল, তাই আমাদের এখানে অবশ্যই এ না হয়ে অ্যান হতো। তখন আমাদের লিখতে হতো যে দিস ইজ অ্যান আমব্রেলা। ঠিক এমনভাবেই যদি এখানে আমাদের একটি শব্দ থাকতো আউল মানে পেঁচা, তাহলে আমরা তার আগে কি বসাতাম? অবশ্যই এ না বসিয়ে অ্যান বসাতাম। যে ওই হয় একটি পেঁচা, তখন আমরা কি লিখতাম? দ্যাট ইজ অ্যান আউল। আর এখানে আমাদের যেহেতু অনেকগুলি, তাই আমাদের সর্বদা আর বসাতে হবে এবং শেষে প্লুরাল বা বহুবচন যুক্ত পদ করে দিতে হবে। এভাবেই আমরা দিস, দ্যাট, দিস এবং দোজ দিয়ে অনেক হাজার হাজার বাক্য বানাতে পারি। তোমরাও এইভাবে বানাতে পারো। ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর, ডাক মানে পাতিহাঁস, ম্যান মানে মানুষ, এমন বিভিন্ন শব্দ দিয়ে তোমরা অনেক বাক্য বানাতে পারো।